ও কিন্তু এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এই সময়টুকু আমি মনে করেন যে দিনে যত ঘন্টা পড়েছি এর আগে কখনোই পড়ি নাই বলা যায় আমার লাইফে। চাই যে হচ্ছে কি আমার হাতে মানে আমি যেন নিজের হাতেই অনেক মানুষদেরকে সেবা করতে পারি। তবে ইফোর্টটাও অবশ্যই ম্যাটার করে। আমার কাছে যেটা মনে হয় যে স্ট্র্যাটেজি যাই হোক না কেন, বাট ইফোর্টটা অবশ্যই ম্যাটার করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত আছে। আমি যদি এখন বলি যে দেশের সেরা মেধাবীদের একজন আমাদের সাথে, কথাটা মোটেই অত্যুক্তি হবে না। কারণ আমাদের আজকের অতিথি রাফসান, ও কিন্তু এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। এবং শুধু ফার্স্ট হয়েছে তাই না, ও আসলে রেকর্ড পরিমাণ মার্ক পেয়েছে। রাফসান কত মার্ক পেয়েছে এটা আমরা রাফসানের মুখ থেকেই শুনি। রাফসান। জি, ধন্যবাদ। আমি এই বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় 94.25 মার্ক পেয়েছি। 94.25। যাদের জানা নেই তাদের জন্য একটু বলে দিই, মেডিকেল ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউ থাকে। সো 100টা অবজেক্টিভ দাগাতে হয়। সেখান থেকে সঠিক উত্তর করলে 1 নাম্বার করে পাওয়া যায়। আর কেউ যদি ভুল উত্তর করে তখন কিন্তু 0.25 নাম্বার আবার কাটা যায়। অর্থাৎ আমি যদি একটা উত্তর করি তাহলে 1 পেলাম, আর একটা উত্তর ভুল করলাম তাহলে আমি উত্তর দিয়েছি 2টা, একটা সঠিক একটা ভুল, তাহলে আমি কত পাবো? সঠিক উত্তরের জন্য 1, কিন্তু ভুল উত্তরের জন্য 0.25 কাটা, তাহলে আমি 0.75 মার্কস পাবো। এখন বুদ্ধিমান দর্শক যারা দেখছেন তাদের জন্য একটা কুইজ। 94.25 নাম্বার কতভাবে পাওয়া সম্ভব? অবশ্য রাফসান একটা সুবিধা করে দিয়েছে, ও এত বেশি মার্ক পেয়েছে যে ওইখানে খুব বেশি ওলট পালট করার বা চেঞ্জ করার সুযোগ নেই। কেউ যদি 50 পেত তাহলে সেটা আরো অনেক বেশি সংখ্যক ভাবে পাওয়ার একটা সুযোগ থাকতো। সো রাফসান সেই সুযোগটা কম রেখেছে। রাফসান, জনশ্রুতি আছে তুমি নাকি 98টা দাগাতে দাগাতে কলমের কালি শেষ হয়ে গিয়েছিল, এই জন্য 2টা দাগাতে পারোনি। না, এটা আসলে সত্যি না। আমার কাছে কলমের কালি, এমনকি যদি কলমের কালি শেষও হয়ে যেত, আমার আমার আমি আসলে 3টি কলম নিয়ে গেছিলাম। আচ্ছা। So, ওটার কোনো সমস্যা ছিল না, যদিও হয়তো। তো দর্শক, মানে এখান থেকে লেসন কিন্তু নেওয়ার আছে যে সবসময় শুধু পড়াশোনা করে গেলেই যে হবে তা কিন্তু না, তার সাথে অন্য সব রকম প্রস্তুতিও নিয়ে যেতে হবে। রাফসান কিন্তু 3টা কলম নিয়ে গিয়েছিল। তোমার কথা শুনে আমার নিজের কথা মনে পড়ে গেল। আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে 3টা ক্যালকুলেটর নিয়ে গেছিলাম, ইন কেস যদি ব্যাটারি শেষ হয়ে যায়। আসলে শেষ হয় নাই একটারও, সবগুলোরই ব্যাটারি ছিল, বাট জাস্ট ইন কেস। তো রাফসান, সবাই তোমাকে এখন যে প্রশ্নগুলো করছে সেগুলো নিশ্চয়ই এরকম যে কত ঘন্টা পড়তেন, সারাদিন পড়তেন কিনা, রাত জেগে পড়তেন নাকি দিনে পড়তেন। এই জিনিসটা তুমি এখন কিভাবে হ্যান্ডেল করছো? কারণ তোমাকে প্রচুর এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হচ্ছে। আমাকে আগে এটা বলো, তুমি কি সবগুলো প্রশ্নের উত্তর অনেস্টলি দিচ্ছ? জি হ্যাঁ, আমি অনেস্টলি দেওয়ার ট্রাই করছি ওকে। যতগুলো সম্ভব। সো এভারেজ কত ঘন্টা তোমার পড়ার অভ্যাস ছিল? অ্যাভারেজ কত ঘন্টা পড়ার অভ্যাস, এটা আসলে ভ্যারি করে। যেমন আমি গত গত যে 2.5 মাসের মতো সময়, মানে এইচএসসির পর থেকে, মানে যে সময়টুকু আমি মেডিকেল অ্যাডমিশন কোচিং করেছি, এই সময়টুকু আমি মনে করেন যে দিনে যত ঘন্টা পড়েছি এর আগে কখনোই পড়ি নাই বলা যায় আমার লাইফে। কারণ আমি লিটারালি খালি শুধুমাত্র কিছু বেসিক কাজ, অর্থাৎ ঘুমানো বা নামাজ পড়া, খাওয়া দাওয়া, এসব এসব কাজ ছাড়া মোটামুটি প্রায় ম্যাক্সিমাম টাইমই পড়াশোনাই করেছি, শুধু পড়াশোনার মধ্যেই ছিলাম। সো এটা আসলে মানে ডেডিকেশনের ব্যাপার। কারণ ভালো রেজাল্ট আমরা অনেকেই করতে পারি বা কাছাকাছি পর্যন্ত হয়তো যেতেও পারি, কিন্তু কোনো একটা এরকম তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় একেবারে ফার্স্ট হয়ে যাওয়া, সেটা কিন্তু রিয়েল ডেডিকেশন ছাড়া হয় না। সো সেটা কিন্তু রাফসানের কথায় উঠে এসছে যে আসলে ঘন্টা টন্টা এগুলো ম্যাটার না, ম্যাটার হচ্ছে যে আমি যতক্ষণ সচেতন ছিলাম ততক্ষণ আমি ইফোর্ট দিয়েছি কিনা, আমি কি বলতে পারবো কিনা যে এরকম কোনো সময় আমি কাটিয়েছি কিনা যেটা আমার হয়তো পরবর্তীতে আফসোস হবে যে ওই সময়টুকু আমি ঠিক মতো কাজে লাগাইনি। আচ্ছা রাফসান, তোমার জন্য কোনটা প্রেফারেবল? ধরো তোমার হাতে 5টা কাজ আছে, তার মধ্যে একটা কাজ খুবই ইম্পর্টেন্ট, বাকি 4টা কাজ অতটা ইম্পর্টেন্ট না। অনেকে যেটা করে, যেমন অনেক সময় আমি নিজেই যেটা করি, অবচেতন মনে দেখা যায় যে আমি অন্য কাজগুলো আগে শেষ করে ফেলার চেষ্টা করি। তারপর যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে ভালো করে করব। অনেক সময় আমার মাথায় এরকম চিন্তা ভাবনা কাজ করে। আবার অনেক হয়তো চিন্তা করে না, এইটা যেহেতু ইম্পর্টেন্ট কাজ, এইটা আগে আমি যে কোনো মূল্যে শেষ করে নিব, তারপর বাকি কাজ করলে করলাম, না করলে নেই, কারণ এগুলো তো এত ইম্পর্টেন্ট না। তোমার অ্যাপ্রোচটা কি ছিল?
যে আমার আমার অ্যাপ্রোচ সেটাই যে হচ্ছে কি আমি আগে ইম্পর্টেন্ট কাজটা শেষ করবো, তারপরে কম ইম্পর্টেন্ট যেগুলো শুরু করবো। আচ্ছা, সো দুইটা অ্যাপ্রোচের মধ্যে একটা পার্থক্য আছে। একটাকে বলা হচ্ছে প্রোক্রাস্টিনেটর অ্যাপ্রোচ, যে ইম্পর্টেন্ট কাজ দূরে ঠেলে দেওয়া, পরে শেষ করা। আরেকটা হচ্ছে ইট দ্যাট ফ্রগ অ্যাপ্রোচ, রাফসান যেটা করে থাকে আর কি। ইট দ্যাট ফ্রগ নামে একটা বইও আছে, এটা পাঠক চাইলে পড়তে পারেন, খুবই ভালো একটা বই। সো যেটা বলছিলাম যে রাফসানের অ্যাপ্রোচ হচ্ছে এটা, যে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা সবার আগে শেষ করে রাখা। যদি তাই হয়, তাহলে আমার গেস হচ্ছে যে রাফসান খুব বেশি রাত জেগে পড়াশোনা করতে না। আমার গেস কি সঠিক? হ্যাঁ জি, এটা সঠিক। কারণ যারা হচ্ছে এই অ্যাপ্রোচে কাজ করে, তারা হচ্ছে দিনের শুরুতে বা যখনই সময় পায় একটা সিগনিফিক্যান্ট পোর্শনের কাজটুকু করে রাখার চেষ্টা করে। সো তখন হচ্ছে খুব রাত জেগে বাড়তি এফোর্ট দেওয়া বা ওইটার হয়তো তেমন একটা দরকার পড়ে না। তো আমি অনেক কথাবার্তাই বললাম। রাফসান, এখন তুমি তোমার দিক থেকে বলো। তুমি তো মেডিকেল প্রফেশনে যেতে চাচ্ছ। সো এই প্রফেশনে বা এই প্রফেশন নিয়ে তোমার আসলে স্বপ্নটা কি, বা তোমার হচ্ছে আকাঙ্ক্ষাটা কি? এই প্রফেশনটা নিয়ে তুমি কি ভেবেছো? যে আমি আসলে এই প্রফেশনটা আমার আগে থেকেই ইচ্ছা, মানে এটা কোনো রকম আমার পরিবারের পক্ষ থেকে বা অন্য কারোর পক্ষ থেকে এটা জোর করে চাপিয়ে দেওয়া নেই, আমার হুম। নিজেরই এটা একটা প্যাশনের মতো যে আমি আমার ছোটবেলা থেকে আমার ডাক্তারদেরকে খুব পছন্দ, এবং আমি এবং এটা চিন্তা করি যে আসলে ডাক্তার আসলে ডাক্তারি পেশাটা আসলে খুব সম্মানিত, এবং অবশ্যই। এবং আমার নিজেরও যেটা আগ্রহ যে হচ্ছে কি আমি চাই যে হচ্ছে কি আমার হাতে, মানে আমি যেন নিজের হাতেই অনেক মানুষদেরকে সেবা করতে পারি। এবং অবশ্যই অনেক পেশার মাধ্যমেই মানুষদেরকে সেবা করা যায়, এটা নিঃসন্দেহে সত্য। তবে আমি ডাক্তারি পেশাটাকে এই কারণে বেছে নিয়েছি কারণ আসলে আমার এই সাবজেক্টটার প্রতি বেশি আগ্রহ। আমার মানুষের যেই ফিজিওলজি, মানুষের যে অ্যানাটমি, এগুলো সম্পর্কে আমার আসলেই আগ্রহ বেশি, এই জন্য। আচ্ছা, আর তুমি একদম নিজে হাতে হ্যান্ডস অন মানুষের হচ্ছে সেবাটা করতে চাও, এই জন্য হচ্ছে এই অ্যাপ্রোচটা তোমার কাছে ভালো মনে হয়েছে। এখন অ্যাডমিশন টেস্ট তো দিলে, ফার্স্ট তো হয়েই গেলে। সো এটা কি টার্গেট ছিল ফার্স্ট হওয়ার, নাকি হচ্ছে যতখানি সম্ভব ভালো করব? না আসলে আমার আমার এইরকম কখনো টার্গেট ছিল না। আমার টার্গেট ছিল অবশ্যই মেডিকেলে চান্স পাওয়াটাই আমার মেইন টার্গেট ছিল। এবং এর কারণে মানে এই মেডিকেল যেহেতু এটা একটি কম্পিটিটিভ এক্সাম, এখানে হুম, খুবই। শুধু শুধু মানে আমি আমার চেয়েও অনেক মেধাবী ছাত্রছাত্রী অবশ্যই পরীক্ষা দিয়েছে আমার সাথে। এবং আমার এটাই ধারণা ছিল যে হ্যাঁ, আমার চেয়ে অনেক ভালো ছাত্রছাত্রী আছে এবং যাদের সাথে আমাকে কম্পিটিশন করতে হবে। এবং এই লক্ষ্যেই আমি আমার জাস্ট বেস্ট এফোর্টটা দিয়েছি। আমি কতটুকু দিয়েছি হয়তো বা এটাও সত্য হতে পারে যে আমার চেয়েও বেশি এফোর্ট অনেকে দিয়েছে, এটাও সত্য হতে পারে। তবে আমি আমার পক্ষ থেকে যতটুকু ম্যাক্সিমাম দেওয়া সম্ভব আমি সেটাই দিয়েছি। তাহলে এখানে কোনটা ম্যাটার বেশি করে, ইফোর্ট নাকি স্ট্র্যাটেজি? আসলে দুইটাই ম্যাটার করে। ইফোর্ট আসলে স্ট্র্যাটেজিটা সবার নিজের কাছে, আসলে কে কিভাবে পড়লে মানে তার জন্য ভালো হবে। হ্যাঁ, যে অনেকে হয়তো বা হয়তো আপনি যেরকম বললেন যে অনেকে ওই যে দিনের বেলা পড়ে, অনেকে রাতের বেলা পড়ে, এটা আসলে পার্সোনাল বিষয়। ভ্যারি করে। হ্যাঁ, ভ্যারি করে, অবশ্যই ভ্যারি করে। এবং তবে ইফোর্টটা এখন স্ট্র্যাটেজিটা যেহেতু পার্সোনাল বিষয়, এটা মানুষ যে স্টাডি করবে সেই ভালো বুঝবে যে তার স্ট্র্যাটেজি কেমন কেমন হলে ভালো হয়। তবে ইফোর্টটাও অবশ্যই ম্যাটার করে। আমার কাছে যেটা মনে হয় যে স্ট্র্যাটেজি যাই হোক না কেন, বাট ইফোর্টটা অবশ্যই ম্যাটার করে। তোমার কি নিজের পড়াশোনা নিয়ে কখনো আফসোস হয়? না, যেহেতু আমি পড়াশোনা নিয়ে আফসোস হওয়ার মতো এখন বর্তমানে অ্যাটলিস্ট কোনো সুযোগ নাই। হুম, হুম। কারণ আমি অ্যাটলিস্ট যা পড়েছি, অ্যাটলিস্ট আমি তাতে স্যাটিসফাইড ছিলাম। এমনকি আমি যদি মেডিকেলে যদি নাও টিকতাম, সত্যি কথা যেটা যে আমি যদি মেডিকেলে নাও টিকতাম, এটুকু আমি স্যাটিসফাইড থাকতাম যে হ্যাঁ, আসলে আমার পক্ষে এর চেয়ে বেশি ট্রাই করা সম্ভব ছিল না। এর চেয়ে বেশি আমার ম্যাক্সিমাম যেটা এফোর্ট দেওয়া সম্ভব আমার পক্ষে, আমি সেটাই দিয়েছিলাম। তোমার ছোট ভাই বোন যারা আছে, সো তাদেরকে নিশ্চয়ই তোমার কাছ থেকে সবাই হচ্ছে অনেক সাজেশন চাচ্ছে। তোমার নিজের কাছে কি মনে হয় যে তুমি যদি তোমাকে সাজেশন দেওয়ার একটা সুযোগ পেতে অতীতে ফিরে গিয়ে, তাহলে তুমি আসলে কি সাজেশন দিতে, বা কোন জায়গাটায় হয়তো আরেকটু নিজেকে মনোযোগী হতে বলতে? এরকম কোনো পয়েন্ট কি মাথায় আসে? এরকম আসলে পয়েন্ট আমার নিজেকে সাজেশন দেওয়ার ক্ষেত্রে এখন এখন আমার যেটা মনে হয় যে হ্যাঁ, আমি অবশ্যই সেটা আগে মনে হতো অনেক সময় যে হয়তো বা এভাবে পড়লে ভালো হতো, বা এভাবে পড়লে হয়তো বা আরো একটু বেশি উপকার হতো।
তবে এখন বর্তমানে আমার যে অবস্থা এখানে হয়তোবা মনে হয় না যে আমি নিজেকে হয়তোবা সাজেশন দিতাম না, হুম হুম। তবে যেটাই হোক না কেন সাজেশন আমি নিজেকে এটাই সাজেশন দিতাম গেলে, যে হচ্ছে গিয়ে আরো মানে নিজের বেস্ট এফোর্ট যেটা দেওয়া সেটাই আচ্ছা। দিতে বলতাম। তার মানে হচ্ছে সবসময় মানে সিনসিয়ারিটিটা বজায় রাখা জি। এবং পরিশ্রম করার মেন্টালিটিটা রাখা। রাফসান এখানে যেটা বলেছে সেটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট লেগেছে, যে আমি এমনভাবেই ইফোর্ট দিব যাতে হচ্ছে ওই ইফোর্ট নিয়ে আমার মনে কোনো সংশয় না থাকে এবং কোনো সন্দেহ না থাকে এবং কোনো আফসোস না থাকে। চান্স পেলে পেলাম, না পেলে না পেলাম, সেটা অন্য কথা। বাট আমি ইফোর্ট দিতে কোনো ঘাটতি রাখলাম কিনা সেটা হচ্ছে মূলত দেখার বিষয়। রাফসান, এখন ফার্স্ট হয়েছো, চান্স পেয়েছো, কয়দিন পরে পড়াশোনা শুরু করবে, সো সেই বিষয়ে তোমার মধ্যে কেমন এক্সাইটমেন্ট কাজ করছে? জি, আসলে আমার মতো অনেক ভালোই লাগছে, যেহেতু আমি মেডিকেলে চান্স ফার্স্ট হওয়াটা আসলে মেইন বিষয় না। অবশ্যই এই পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় কেউ না কেউ তো ফার্স্ট হবে, হ্যাঁ। এটা এখন যেহেতু আমি চান্স পেয়েছি মেডিকেলে এবং ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, অর্থাৎ টপ মেডিকেল যেটা, এই জন্য আমার মনের মধ্যে আসলেই খুব মানে আমি নিজের যে স্বপ্ন সেটাকে আসলে সেটাকে জাস্ট ওতে মানে অ্যাচিভ করতে পেরেছি। এজন্য আমার খুব ভালো লাগছে আসলে, যে আমার এবং আমি পরবর্তীতে অর্থাৎ আরো বেশি দিন তো নেই, আমি আমার জীবনে একটা নতুন ধাপ শুরু করতে যাচ্ছি। এই জন্য আমি খুব এক্সাইটেড আর কি। আর যদি মেডিকেল প্রফেশন নিয়ে বলি, এখানে কি তোমার কোনো সিগনিফিক্যান্ট টার্গেট আছে যে আমি এই টার্গেটে আগাতে চাই? যেমন অনেকে হয়তো সার্জারিতে যেতে চায় বা জি, আমারও আসলে যেহেতু আমার মেডিকেল নিয়ে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, মেডিকেলের মধ্যেও তো অনেক সেক্টর আছে, হ্যাঁ। এবং অবশ্য আমার যে সেক্টরটা সবচেয়ে বেশি ভালো লাগে বা সবচেয়ে বেশি এক্সাইটিং লাগে সেটা হচ্ছে গিয়ে নিউরোলজি, এবং আচ্ছা। আমার এটা নিয়ে পড়ার ইচ্ছা, এবং আমি যেটা চাই অ্যাটলিস্ট মানে সার্জারির সাথে ইনভলভ থাকতেই চাই এই জন্য। নিউরোলজিতে পার্টিকুলার ইন্টারেস্ট কি কারণে? মানে এটা কি জাস্ট ব্রেইন একটা ফ্যাসিনেটিং জিনিস বলে আমাদের সমস্ত চিন্তা চেতনার উৎস, এরকম কিছু, নাকি অন্য কোনো ব্যাপার আছে? আসলে বিষয়টা অনেক, হ্যাঁ, এটাও অবশ্যই একটা ফ্যাক্ট যে যে মানুষের মানে শুধু মানুষের না, মানে সব প্রাণীর ক্ষেত্রেই বলা যায় যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই সিস্টেমটা সেটা হচ্ছে অবশ্যই নার্ভাস সিস্টেম। এবং নার্ভাস সিস্টেম আমার আসলে মেইন টার্গেট যেটা ছিল যে হচ্ছে কি আমি পুরো মানুষের যেই অ্যানাটমি বা ফিজিওলজি এটা নিয়ে আমি অনেক মানে ভালো ভালো জ্ঞান লাভ করতে চাই, মানে একটু স্কিল লাভ করতে চাই, যার কারণে তবে হ্যাঁ, অবশ্যই আমাকে একটা নির্দিষ্ট সাবজেক্ট সিলেক্ট করতে হবে পরবর্তীতে, এবং এই আমার নিউরোলজি সিলেক্ট করে এটাই মেইন কারণ যে হচ্ছে গিয়ে যে মানুষের নার্ভাস সিস্টেমের সাথে অন্য সব সিস্টেমেরই ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সবচেয়ে বেশি ক্লোজ কানেকশন আছে, এটাই। আচ্ছা, দর্শকদের মধ্যে যারা হচ্ছে ইমিডিয়েট নেক্সট টার্মে অ্যাডমিশন টেস্ট দিবে, তারা তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাইতেই পারে, যেটা অলরেডি অনেকে উল্লেখ করেছে। সেটা হচ্ছে ওরা আসলে কোনটা ফোকাস করে পড়বে, মেইন বই নাকি হচ্ছে এই যে কোশ্চেন ব্যাংক, গাইড, এই জিনিসগুলো? না, অবশ্যই আমি যেটা বলবো যে বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে যে মেইন বইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার, এবং কোশ্চেন, হ্যাঁ, এছাড়াও আরও অনেক বই আছে, কোশ্চেন ব্যাংক হোক বা গাইড বই হোক, অনেক রকমের অ্যাডমিশনের জন্য বিভিন্ন গাইড বই আছে। তবে যতই গাইড বই যাই হোক না কেন, সব কিছু কিন্তু আসলে গাইড বইয়ের মধ্যে কিন্তু শুধুমাত্র কোশ্চেনগুলোই আছে, অর্থাৎ আমি মেইন বই যে পড়লাম, মেইন বই থেকে ওই গাইড মানে মেইন বইটা কিন্তু আগেই পড়তে হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ যেগুলো গাইড বই আছে সেগুলো সব কিন্তু শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, যে হ্যাঁ হুম আমি হুম। একটা রাইট। পরীক্ষা দিলাম, এই পরীক্ষার মধ্যে আমি 100-এর মধ্যে কত পেলাম এটা হয়তো বা আমি দেখতে পারবো, এরকম বিষয়টা। সো ওগুলো জাস্ট প্র্যাকটিস করার জন্য অবশ্যই ইউজ করতে পারে, তবে মেইন বইটাই সবচেয়ে মেইন ফোকাস থাকতে হবে। প্রিয় দর্শক, চিন্তার কিছু নেই, মেইন বই সহ অ্যাডমিশন সহায়ক যত ধরনের বই টই সবই কিন্তু রকমারিতে পাওয়া যায়। কাজেই যার যেটা যখন লাগবে সেটা কিন্তু রকমারি থেকে সংগ্রহ করাই যাবে। সো সেটা নিয়ে আশা করি সমস্যা হবে না। আর রাফসানের কাছে হচ্ছে শেষ মুহূর্তে এসে জানতে চাইবো যে অ্যাজ এ হিউম্যান বিইং, ধরো আহ, আমরা তো এক একজন এক একটা প্রফেশনে যাচ্ছি, কেউ হয়তো আমরা ইঞ্জিনিয়ার, কেউ হয়তো ডাক্তারি নিয়ে পড়াশোনা করব, কেউ হয়তো অন্য কিছু একটা করব। বাট এরকম যারাই হচ্ছে বিভিন্ন পেশাজীবী পেশায় যাচ্ছে, সো তোমার কি মনে হয় যে তুমি কি হলে মনে করবে যে একজন পেশাজীবী মানুষ সার্থক বা সে সফল তার কাজে, সেই ক্রাইটেরিয়াটা কোথায়? এটা জিজ্ঞেস করলাম কেন, কারণ তুমি এখন হচ্ছে মেডিকেল সেক্টরটা নিয়ে পড়াশোনা করবে, তুমি হয়তো কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট চুজ করবে,
তারপর তো তুমি সেই পেশাটা নিয়ে রিয়েল ওয়ার্ল্ডে এসে হাজির হবে। তোমার হাত দিয়ে অনেক মানুষ চিকিৎসা পাবে, অনেক মানুষ সেবা পাবে। সো কি হলে তুমি নিজেকে সাকসেসফুল মনে করবে? জি, আমি আমি যেহেতু ডাক্তারি পেশাই বেছে নিয়েছি, এবং আমার যেহেতু আমার যেটা ইচ্ছা, আমার যেটা স্বপ্ন ছিল এতদিনের, এখন আমি যদি ইনশাল্লাহ একজন ভালো ডাক্তার হতে পারি, আমি নিজেকে তখনই সার্থক মনে করব যখন হচ্ছে কি আমি মানুষদেরকে যে সেবাটা তারা চাচ্ছে, অর্থাৎ তাদের যেরকম সেবা দরকার, আমি যদি তাদের চাহিদা মতো যদি তাদেরকে সেই সেবাটা দিতে পারি, তখনই আমি নিজেকে সার্থক মনে করব। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং রাফসানকে বিশেষ করে ধন্যবাদ। অনেক ব্যস্ত একটা স্কেজুলের মধ্যে আজকে আমাদেরকে ও টাইম দিয়েছে। একটু পরে ওর ফ্লাইট আছে, ও আবার বাসায় ফিরে যাবে। সো এর মধ্যেও আমাদেরকে অনেকটুকু সময় রাফসান দিয়েছে। আশা করি রাফসানের এই আলোচনাটুকু থেকে আমাদের সবারই কিছু না কিছু নেওয়ার আছে। যে কোনো এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট, সেটা যে সেক্টরেই হোক, সেটা অ্যাচিভ করার জন্য যে ডেডিকেশন দরকার, যে ডিটারমিনেশন দরকার, যেরকম পরিশ্রম করা দরকার, এবং টার্গেটটা যেরকম দৃঢ়ভাবে ধরে রাখা দরকার, এই কথাগুলো কিন্তু রাফসানের আলোচনায় বারে বারে উঠে এসছে। রাফসান, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের রকমারি পরিবারের পক্ষ থেকে, এবং আশা করি সামনেও আমরা তোমার সাথে এরকম বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু